হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা WBP KP জিকে সিরিজের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি এবং এখানে প্রাচীন ভারতের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসটা চ্যানেলে অলরেডি আপলোড আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অশোকের শিলালিপি কত সালে পাঠোদ্ধার করা হয়? অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা হয় 1837 খ্রিস্টাব্দে এবং এখানে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আর একটা ভদ্রলোকের নাম এখানে মনে রাখতে হবে, যার নাম হচ্ছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স, যিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। উইলিয়াম জোন্সও কিন্তু এই অশোকের শিলালিপি পাঠোদ্ধারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, বিন্দুসার নাকি অশোক? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অজাতশত্রু কুনিক উপাধি পেয়েছিলেন। তিনি হর্যঙ্ক বংশের রাজা ছিলেন এবং বিম্বিসারের পুত্র ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, বৈদিক যুগে বর্তমানে সুতলেজ নদীর নাম কি ছিল? সরস্বতী, শতদ্রু, বিপাশা নাকি সিন্ধু? বর্তমানে যে সুতলেজ নদী, সেটার বৈদিক যুগে নাম কি ছিল? শতদ্রু নাম ছিল সুতলেজ নদীর। নেক্সট কোয়েশ্চেন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জা ফ্রাসোয়া জারিস নাকি জন মার্শাল? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন এবং এই সভ্যতার বিভিন্ন সাইট পরবর্তী ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে। এখনো রিসেন্ট আমরা নিউজে দেখতে পাই যে কোনো কোনো জায়গায় কিছু কিছু এক্সকাভেশন হয়েছে এবং এই সভ্যতা আমরা হরপ্পা সিন্ধু হরপ্পা সভ্যতা নামে পরিচিত। জন মার্শাল, এনার নামও অ্যাসোসিয়েটেড হচ্ছে। এই হরপ্পা মহেঞ্জোদারো যখন আবিষ্কার হচ্ছে, জন মার্শাল ছিলেন ডিরেক্টর অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে? লোথল, সুরকোটরা, মহেঞ্জোদারো নাকি হরপ্পা? সিন্ধু সভ্যতার পশুপতির মূর্তি পাওয়া গেছে অপশন সি, মহেঞ্জোদারোতে। এবং এই যে পশুপতির মূর্তি, সেটা সিটাডাইট নির্মিত, ঠিক আছে, সিটাডাইট নির্মিত। খেয়াল রাখবে, এটা কিন্তু ব্রোঞ্জ নির্মিত নয়, সিটাডাইট দ্বারা নির্মিত। এবং এর যে হাইট, সেটাও একটুখানি খেয়াল রাখবে, কারণ কোয়েশ্চেন এখন দিচ্ছে, প্রিভিয়াস ইয়ারে এসছে বিভিন্ন এক্সামে, সেটা হচ্ছে 17.5 সেন্টিমিটার। এবং যে ডান্সিং গার্লের যে মূর্তিটা পাওয়া গেছিল, সেটাও মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। লোথাল সিন্ধু সভ্যতার বন্দর নগরী নামে পরিচিত। এখানে ইট ভাটা, ধান চাষ প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে। সুরকেটরায় প্রধানত ঘোড়ার হাড় পাওয়া গেছে। এখানে খেয়াল রাখবে, সিন্ধু সভ্যতার লোকজন কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না, ঘোড়ার ব্যবহার জানতো না। এখানে কেবলমাত্র ঘোড়ার একটি হাড় পাওয়া গেছে, একটা হাড় পাওয়া গেছে, গোটা স্কেলিটাল কিন্তু পাওয়া যায়নি। হরপ্পা এবং মহেঞ্জোদারোতে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। কোন শাসক তামার, জিতল এবং রৌপ্য টঙ্কা প্রবর্তন করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, সিকান্দার লোদি, ইলতুৎমিশ নাকি মোহাম্মদ বিন তুগলক? যে যে কোয়েশ্চেনগুলোর অপশনগুলো আমি পড়ছি, সেগুলোর অপশন পড়ার একটাই কারণ হচ্ছে যে আমরা অপশনগুলো সমেত শুনলে উত্তরটা মনে থাকবে এবং অনেক ক্ষেত্রে অপশনে আমরা গুলিয়ে যাই। তো তামার, জিতল এবং রৌপ্য টঙ্কা, কপার জিতল, সিলভার টঙ্কা, এটা প্রবর্তন করেছিলেন অপশন সি, এখানে সঠিক উত্তর, ইলতুৎমিশ প্রবর্তন করেছিলেন। ইলতুৎমিশ সুলতানি যুগে রাজত্ব করছেন এবং প্রথম যে দাস বংশ, সুলতানি যুগে দাস বংশের রাজা হচ্ছে ইলতুৎমিশ। তিনি ফার্স্ট ক্যাপিটাল শিফট করেছিল, রাজধানী স্থানান্তর করেছিলেন লাহোর থেকে দিল্লি। এর আগে যিনি রাজত্ব করছেন কুতুবুদ্দিন আইবক, তার রাজধানী ছিল লাহোর
এবং ইলতুৎমিশ কিন্তু লাহোর থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করেন। এবং এছাড়া তার আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনোভেশন, যেটা হচ্ছে ইনোভেশন না, একটা প্রথা, যেটা হচ্ছে ইকতা প্রথা। ঠিক আছে, ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ হচ্ছে ইকতা প্রথা প্রবর্তন করেন, ইকতা প্রথা। এবং প্রথা এবং 40 চক্র, যে চাহেলগানি সিস্টেম ছিল, সেই 40 চক্র প্রবর্তন করেন ইলতুৎমিশ। এই 40 চক্রতে কারা থাকতেন? তুর্কি যে সমস্ত দাস থাকতো বা তুর্কির যে সমস্ত স্লেভ থাকতো, তারা এই 40 চক্র মধ্যে রাখা হতো এবং তাদের দ্বারা কিন্তু অনেকাংশে শাসন ব্যবস্থা পরিচালনা করা হতো। তাদের যে সমস্ত উপদেশগুলো, সেটা কিন্তু সুলতানের কাছে খুব ম্যাটার করত। এবং এই ইকতা, যাদেরকে ইকতা প্রবর্তন করা হতো, সেই ইকতা যে হোল্ডার, ইকতা হোল্ডারদের বলা হতো মুক্তি বা ইকতাদার, ইকতাদার বা মুক্তি বলা হতো। হাতের লেখাটা একটু অ্যাডজাস্ট করে নাও, কথাগুলো শুনলে মনে থাকবে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজগৃহে। কে প্যাট্রোনাইজ করেছিলেন, মানে কোন রাজার মানে আধিপত্যে এটা হয়েছিল? সেটা হচ্ছে রাজা অজাতশত্রু। অজাতশত্রু এটা প্যাট্রোনাইজ করেন। এবং কে সভাপতিত্ব করেন? সভাপতিত্ব করেন হচ্ছে মহাকাশ্যপ। কাশ্যপ হবে, সরি। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বৈশালীতে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে তোমার সভাপতিত্ব করেন এখানে শবকামী। কোন রাজা প্যাট্রোনাইজ করেছিলেন? কালাশোক। কালাশোক প্যাট্রোনাইজ করেছিলেন এটা। তৃতীয় বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্র অনুষ্ঠিত হয়, এটা অশোক প্যাট্রোনাইজ করেছিলেন। এবং এখানে ত্রিপিটক রচনা করা হয়। ঠিক আছে, এবং এখানে সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র তিসা। অনেক জায়গায় তিসাও লেখা থাকে। ঠিক আছে, মোগলিপুত্র। এবং চতুর্থ বৌদ্ধ সংগীতি বা চতুর্থ বৌদ্ধ সম্মেলন সেটা হয়েছিল কাশ্মীরে, মতান্তরে জলান্তরে। প্যাট্রোনাইজ করেছিলেন কনিষ্ক এবং সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। মনে থাকবে, এই কটা ইনফরমেশন কিন্তু মনে রাখতেই হবে বৌদ্ধ সংগীতি থেকে। কোন শাসক ভিক্টর অফ গঙ্গা বলা হতো বা কোন শাসক ভিক্টর অফ গঙ্গা নামে পরিচিত ছিলেন? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, প্রথম রাজেন্দ্র চোল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা পেরিয়ে এসে সেই টাইমে বাংলার যে শাসক ছিল মহিপাল কে পরাজিত করেন এবং আরো একজন লোকাল শাসক ছিল, তাদেরকে পরাজিত করে গঙ্গাইকোন্ড চোলপুরম নামে একটা শহর প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, গঙ্গাইকোন্ড উপাধি লাভ করেছিলেন এবং গঙ্গাইকোন্ড চোলপুরম নামে একটা শহরও প্রতিষ্ঠা করেছিলেন। কাকে পরাজিত করেন? বাংলার পাল রাজা মহিপালকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এর আগে তিনি শৈব ছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের পরে তিনি ভেরি ঘোষকে ধর্ম ঘোষে পরিবর্তন করেন এবং ভেরি ঘোষ ছেড়ে দিয়ে, ভেরি ঘোষ মানে হচ্ছে যুদ্ধ রীতিটাকে ভেরি ঘোষ বলা হতো, সেটাকে ছেড়ে দিয়ে ধর্ম ঘোষ মানে ধর্ম লাভ এবং এর মাধ্যমে বিভিন্ন রাজ্যকে কনকার করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে অশোক একটা স্পেশাল অফিসার বা ধর্ম মহামাত্মা নামে একটা স্পেশাল র্যাঙ্ক সৃষ্টি করে যারা এই ধর্ম প্রচার করতেন। ঠিক আছে, ধর্ম মহামাত্মা।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, পাগলা রাজা কাকে বলা হয়? পাগলা রাজা বলা হয়, ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে পরিচিত। তিনি তুগলক বংশের শাসক ছিলেন এবং এই টাইমে মোহাম্মদ বিন তুগলকের টাইমে কে ভারতবর্ষে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের টাইমে, এবং এই ইবন বতুতা কিন্তু দক্ষিণ ভারতেও গেছিলেন। মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করছে উত্তর ভারতে, দক্ষিণ ভারতেও গেছিলেন। সেই সময় এখানে তোমার হচ্ছে হরিহর এবং বুক্কর যে রাজসভা, সেই হরিহর বুক্কের রাজসভাতেও ইবন বতুতা গেছিল, যারা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করছেন। মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজা বলা হয়েছে কোথায়? কোথায় মেনশন করা হয়েছে? জিয়াউদ্দিন বর্ণির লেখা তারিক ই ফিরোজ শাহী গ্রন্থে মোহাম্মদ বিন তুগলকের সেই টাইমের যে টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করা, অ্যাকচুয়ালি ব্রোঞ্জের টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন, যেখানে যে কারেন্সিটার যে ভ্যালু তার থেকে সেই কারেন্সিটা তৈরি করতে বেশি টাকা খরচা হতো, তো সেটা একটা বোকা বোকা কাজ। তারপর এখানে উনি কিছু এক্সপিডিশন করেছিলেন, কুরাচিল এক্সপিডিশন, খামাসান এক্সপিডিশন। এই এক্সপিডিশন গুলো ফেইল্ড হয়েছিল। তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদ। শুধুমাত্র রাজধানী স্থানান্তর করেনি, তিনি সমস্ত রাজধানীতে যারা যারা ছিল তাদের সবাইকে নিয়ে শিফট করেছিলেন দৌলতাবাদে। মানে কোনো বয়স্ক ভদ্রলোক যে যেতে পারছে না, খোঁড়া, অন্ধ, কোনো প্রেগনেন্ট ওমেন, সবাইকে নিয়ে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং তারপরে আবার তিনি দৌলতাবাদ থেকে দিল্লিতে ফিরে আসেন। তো এই সমস্ত কার্যকলাপের জন্য তাকে পাগল রাজা বলে বলা হয় ইতিহাসে। এছাড়া তিনি খুব অর্ডিনারি পার্সন, যাদেরকে খুব বড় বড় রাজসভার জায়গা দিয়েছিলেন, যাদের কোনো রকমের কোনো নলেজ ছিল না, ফলে তার অ্যাডমিনিস্ট্রেশন খুব ব্যাকুলভাবে মানে বৃহৎ তোমার কি বলবো ডিস্টার্ব হয়, এবং তার জন্য তাকে পাগল রাজা বলা হয়। কোথায় বলা হয়েছে এখানে খেয়াল রাখবে, জিয়াউদ্দিন বর্ণির লেখা তারিক ই ফিরোজ শাহীতে তাকে এই সমস্ত তার কীর্তিকলাপের কথা আমরা জানতে পারি। সিন্ধু সভ্যতার দাইমাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি রাজস্থান? দাইমাবাদ অবস্থান করছে মহারাষ্ট্রে। পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। এখানে খেয়াল রাখবে বিষ্ণু শর্মা আর বিষ্ণু গুপ্ত কিন্তু এক ব্যক্তি নয়। বিষ্ণু গুপ্ত তিনি হচ্ছেন none other than কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বুদ্ধচরিত রচনা করেন অশ্ব ঘোষ। কিরিতর্জনিয়াম গ্রন্থের রচয়িতা হচ্ছেন ভার্বি, এবং রাস্তরঙ্গিনী রচনা করেন কলহন। এই রাস্তরঙ্গিনী থেকে আমরা প্রাচীন কাশ্মীরের ইতিহাস জানতে পারি। এবং এই রাস্তরঙ্গিনীকে বলা হয় প্রাচীন ভারতের সব থেকে নির্ভরযোগ্য গ্রন্থ, কারণ এই রাস্তরঙ্গিনী কোনো রাজার সভাকবি বা রাজার ইনফ্লুয়েন্সে লেখা হয়নি। ঠিক আছে, 13 নম্বর কোয়েশ্চেন, কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এটা দ্বিতীয় মহিপালের টাইমে। ধর্মপাল কোন মহাবিহার নির্মাণ করেন? এটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর করবে। গৌরবাহ শাসক কে ছিলেন? গৌরবাহ বলা হতো শশাঙ্ককে। শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা। তিনি গৌড়ের রাজা ছিলেন, তাই তাকে গৌড় রাজ্যের শাসক ছিলেন, তাই তাকে গৌরবাহ বলা হতো। সরি, এখানে কোয়েশ্চেন ছিল গৌড় রাজ্যের শাসক কে ছিলেন। শশাঙ্ক ছিলেন, তাকে গৌরবাহ বলা হতো। এবং শশাঙ্কর সাথে হর্ষবর্ধনের যুদ্ধর কথা আমরা নিশ্চয় পড়েছি, তোমরা নিশ্চয় পড়েছ। তো হর্ষবর্ধনের যে সভাকবি ছিল বাণভট্ট, তিনি তার গ্রন্থে শশাঙ্ককে গৌর ভুজঙ্গ বলে অভিহিত করেছেন। ঠিক আছে, নাগানন্দ কে রচনা করেন? নাগানন্দ রচনা করেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন সংস্কৃতের খুব বড় পণ্ডিত ছিলেন। তিনি নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী নামে 3টি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন। ভার্বির কথা তো দেখলাম। তোমরা বলবে কালিদাস কোন যুগের কবি ছিলেন? কোন যুগের কবি ছিলেন বা কার সভার সদস্য ছিলেন? গুপ্তাব্দ কে প্রচলন করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত? গুপ্তাব্দ প্রচলন করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। 319 থেকে 320 খ্রিস্টাব্দ থেকে গণনা শুরু হয় গুপ্তাব্দের।
লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? লিচ্ছবি দৌহিত্র বলা হয় সমুদ্রগুপ্তকে। প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে, এবং তার জন্য সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। ঠিক আছে, লিচ্ছবিদের ভাগনা, দৌহিত্র মানে হচ্ছে ভাগনা, তার জন্য সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। কারণ প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়নও বলা হয়, এটা কে বলেছেন? ভিনসেন্ট আর্থার স্মিথ বলেছেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন। উজ্জয়িনী কোন মহাজনপদের রাজধানী ছিল? উজ্জয়িনীর রাজধানী ছিল অবন্তীর। অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী। মগধের রাজধানী আমরা পড়েছি রাজগৃহ, পাটলিপুত্র মগধের রাজধানী ছিল। ব্রিজি মহাজনের রাজধানী ছিল বৈশালী। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। এই যে 16টা মহাজনপদ আছে, 16টা মহাজনপদের রাজধানী কিন্তু মনে রাখা জরুরি, এখান থেকে কোয়েশ্চেন আসে। মেগালিথ শব্দের অর্থ কি? মেগালিথ শব্দের অর্থ হচ্ছে বড় পাথরের খণ্ড। বড় পাথরের খণ্ড হচ্ছে মেগালিথ শব্দের অর্থ। ছোট পাথরের খণ্ড হচ্ছে মাইক্রোলিথ। মিতের স্তূপ হচ্ছে মহেঞ্জোদারো। নানঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়? নানঘাট শিলালিপি থেকে জানা যায় প্রথম সাতকর্ণীর কথা। প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা নানঘাট শিলালিপি রচনা করেন। তিনি মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রী নয়নিকা নানঘাট শিলালিপি রচনা করেন। গৌতমীপুত্র সাতকর্ণীর কথা কোন শিলালিপি থেকে জানতে পারি? কোন শিলালিপি থেকে জানা যায় এনার কথা? যেটা গৌতমী বলশ্রী রচনা করেছিলেন তার মা। শিমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। বাইরে আওয়াজ হচ্ছে, যদি ডিস্টার্ব হয় তার জন্য সরি। সেন যুগের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন যুগের মূল প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। আচ্ছা, লক্ষণ সেন হচ্ছে বল্লাল সেনের ছেলে, এবং লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ রাজা বলতে পারি, কারণ লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করেছিলেন বখতিয়ার খলজি। ঠিক আছে, বখতিয়ার খলজি লক্ষণ সেনের সময়ে বাংলা আক্রমণ করেছিলেন, এবং লক্ষণ সেনের নাম অনুযায়ী বল্লাল সেন লক্ষণাবতী শহর প্রতিষ্ঠা করেছিলেন। কল্পসূত্র কে রচনা করেন? কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহু। ভদ্রবাহু রচনা করেন কল্পসূত্র। এই ভদ্রবাহু ছিল একজন জৈন সন্ন্যাসী। ঠিক আছে, জৈন সন্ন্যাসী ছিলেন একজন ভদ্রবাহু, এবং এই ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। জৈনতে জফলা হবে না। জৈন ধর্ম গ্রহণ করেন কে? গ্রহণ করেছিলেন বলতে পারবে কেউ? গ্রহণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোথায় গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? শ্রাবণ বেলগোলাতে, এবং সেই শ্রাবণ বেলগোলাতেই কিন্তু তিনি অনশনে মৃত্যুবরণ করেছিলেন। তুলসীদাস কি লিখেছিল? তুলসীদাস রামচরিত লিখেছিলেন। রামচরিত লিখেছিলেন, যেটা ভগবান রামকে নিয়ে লেখা, এবং রামচরিত মানস রচনা করেন সন্ধ্যাকর নন্দী। যেটা বাংলার পাল রাজা রামপাল সম্পর্কিত।
নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এটা তো আমরা একটু আগেই পড়লাম, 1921 খ্রিস্টাব্দে রাভি নদীর তীরে। নব্যপ্রস্তর যুগে ভারত কোন ধাতুর ব্যবহার জানতো না? নব্যপ্রস্তর যুগে ভারত লোহার ব্যবহার জানতো, সরি জানতো হচ্ছে তামার ব্যবহার, লোহার ব্যবহার কিন্তু জানতো না। সিন্ধু সভ্যতার কোথায় নিত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে? অপশন বি মহেঞ্জোদারোতে। একটু আগেই বললাম যে ব্রোঞ্জের তৈরি নিত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে, যেটাকে বলা হয় ডান্সিং গার্ল। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায়? ভারতের সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? কোন বেদকে বলা হয় ভারতের সঙ্গীতের উৎস? অপশন বি হচ্ছে সাম বেদকে বলা হয়। ঋগ্বেদ হচ্ছে সব থেকে ওল্ডেস্ট বেদ। 4টে বেদ রয়েছে। যজুর্বেদে হচ্ছে জাদু মন্ত্র এই সমস্ত বর্ণনা করা হয়েছে, এবং অথর্ব বেদে যারা বনে বসবাস করবে তাদের জন্য যে সমস্ত রিচুয়ালস গুলো রয়েছে তাদের কথা বলা হয়েছে। ন্যায় দর্শন কে প্রতিষ্ঠা করেন? ন্যায় দর্শন প্রতিষ্ঠা করেন মহর্ষি গৌতমী। মহর্ষি গৌতমী প্রতিষ্ঠা করেন ন্যায় দর্শন। অ্যাকচুয়ালি বেদের যে ফিলোসফি রয়েছে, মানে স্কুল অফ ফিলোসফি, যে দর্শনের যে আলাদা আলাদা স্কুল রয়েছে, সেখানে 6টা স্কুল অফ ফিলোসফি আমরা পড়ি, যার মধ্যে ন্যায় দর্শন হচ্ছে একটা। কপিলের কি? কপিলের হচ্ছে সংখ্যা দর্শন। কপিলের হচ্ছে সংখ্যা দর্শন। পতঞ্জলির হচ্ছে যোগ দর্শন বা যোগা। কণাদের হচ্ছে বৈশেষিকা দর্শন। আর দুটো, একটা হচ্ছে জৈমিনীর পূর্ব মীমাংসা, আর একটা হচ্ছে উত্তর মীমাংসা। তোমরা বলবে এই উত্তর মীমাংসা এটা কে প্রতিষ্ঠা করেন? কিতাবুল রাহেলা কে রচনা করেন? কিতাবুল রাহেলা রচনা করেন ইবন বতুতা, যিনি এসেছিলেন কার টাইমে? এমবিটি মোহাম্মদ বিন তুগলকের টাইমে, এবং ইনি হরিহর এবং বুক্কর রাজসভাতেও গেছিলেন। হরিহর ও বুক্কর রাজসভাতে গেছিলেন, যারা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়নগর থেকে কোশ্চেন আসলে সবাই একদম স্কিপ করে দিয়ে চলে যায়। আশা করছি আমরা এই সেশনগুলোতে বিজয়নগর থেকে প্রচুর কোয়েশ্চেন করব এবং তোমাদের ভালো লাগবে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে। নিম্নের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে এখানে বিম্বিসার। বিম্বিসার বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং বন্ধুস্থানীয় ব্যক্তি ছিলেন। অজাতশত্রুর সময় বুদ্ধ মৃত্যুবরণ করেন। সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? অপশন সি পাটলিপুত্র ছিল সমুদ্রগুপ্তের রাজধানী। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলো প্রধানত কোন ধাতুই নির্মিত ছিল? একটু আগেই বললাম যে পশুপতির যে সিলটা ছিল সেটাও হচ্ছে সিটাডাইটে নির্মিত ছিল। অপশন এ সঠিক উত্তর। এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়, যেটি রচনা করেছিলেন হরিসেন। ইনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন ফাহিয়েন, যিনি একজন চৈনিক পরিব্রাজক ছিলেন। মল্লর রাজ্যের রাজধানীর নাম কি? মল্লর রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কুশীনগর। কুশীনগর হচ্ছে মল্লরের রাজধানীর নাম। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট, যিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। সন্ধ্যাকার নন্দী একটু আগেই পড়লাম। রামচরিত মানস। অশ্বঘোষ হচ্ছে বুদ্ধচরিত রচনা করেছিলেন হর্ষবর্ধন। নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নমালিকা। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন ডি পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের যে শেষ রাজা, মৌর্য বংশের শেষ রাজার নাম কি? মৌর্য বংশের শেষ রাজার নাম হচ্ছে বৃহদ্রথ। এই বৃহদ্রথের সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ,
এবং তাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। এবং পুষ্যমিত্র শুঙ্গের সেনাপতি ছিল বাসুদেব কানবা। তিনি আবার পুষ্যমিত্রের না, মানে শুঙ্গ বংশের যে রাজা ছিলেন, তো সেই শুঙ্গ বংশের শেষ রাজাকে হত্যা করেন, কানবা বংশের প্রতিষ্ঠা করেন। বিক্রমাদিত্য নামে কে পরিচিত? বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। হুন আক্রমণের কোন শাসক প্রতিহত করেন? হুন আক্রমণ প্রতিহত করেন স্কন্দগুপ্ত, তাই জন্য তাকে ভারতের রক্ষাকারী বলা হতো। এবং এই স্কন্দগুপ্ত সুদর্শন হ্রদ সৎকার করেন, ওটাকে কি বলে, রিস্টোরেশনের কাজ করে। সুদর্শন হ্রদই লিখছি, রিস্টোরেশন করে, মানে তিনি নির্মাণ করেননি, হ্রদটা আগে থেকেই ছিল, সেটাকে রিস্টোরেশনের কাজ করে। মৃচ্ছকটিকম কে লিখেছেন? মৃচ্ছকটিকম লিখেছেন শূদ্রক। বিশাখ দত্ত কি লিখেছে? বিশাখ দত্ত লিখেছেন মুদ্রা রাক্ষস। এবং এই মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। অর্থশাস্ত্রের যে পুঁথি সেটা পাওয়া যায়নি, কিন্তু এই মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ? বৌদ্ধ ধর্মের গ্রন্থ। তিনটে পিটক রয়েছে, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। কুরু মহাজনের রাজধানীর নাম কি ছিল? কুরু মহাজনের রাজধানীর নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অপশন ডি সঠিক উত্তর। মহারাজাধিরাজ নামে কে পরিচিত ছিলেন? মহারাজাধিরাজ নামে পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি ছিল হচ্ছে শ্রেণিক। শ্রেণিক ছিল বিম্বিসারের উপাধি। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা করা হতো? অপশন বি পশুপতির আরাধনা করা হতো। কে অমিত্রঘাত নামে পরিচিত ছিল? অমিত্রঘাত নামে পরিচিত ছিল বিন্দুসার। বিন্দুসার হচ্ছে অশোকের বাবা, অশোকের বাবা ছিলেন। দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের শাসক ছিল? দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শাসক ছিলেন। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কর্ণজ। কর্ণজ কিন্তু প্রথমে হর্ষবর্ধনের রাজধানী ছিল না। থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা ছিল হর্ষবর্ধন। এবং এই সময়ে হর্ষবর্ধন এবং শশাঙ্কের মধ্যে একটা বিশাল টাসল চলে। এবং কর্ণজ হচ্ছে অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের যে দিদি, তার বাড়ি ছিল, মানে তার শ্বশুর বাড়ি ছিল। তো যখন হর্ষবর্ধনের দিদির হাজবেন্ডকে, জামাইবাবুকে মেরে দেওয়া হয়, তখন হর্ষবর্ধন কর্ণজে ক্যাপিটালটা শিফট করে। এবং শশাঙ্কের মৃত্যুর পর বা হর্ষবর্ধনের মৃত্যুর পর আমরা দেখবো একটা অরাজকতার সৃষ্টি হয় এবং তারপরে ট্রাইপার্টিট স্ট্রাগল শুরু হয় এই কর্ণজকে কেন্দ্র করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, বারবার 20 বলছি, আই এম সরি। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। বিম্বিসার হচ্ছে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। শিমুক হচ্ছে সাতবাহনের প্রতিষ্ঠাতা। দান্তি দুর্গ হচ্ছে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তিনি 5 জন ভিক্ষুকে তার বাণী প্রথম প্রচার করেছিলেন। তিনি বোধি লাভ করার পরে 5 জন ভিক্ষুকে সারটাতে তার বাণী প্রচার করেছিলেন, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং এটাকে সিম্বলাইজ করা হয় চক্র দিয়ে, ঠিক আছে, চক্র দিয়ে এটাকে সিম্বলাইজ করা হয়, বা চক্র বা হুইল দিয়ে সিম্বলাইজ করা হয়। মহাপরিনির্মাণ হচ্ছে যখন গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন বা মারা যান, সেটাকে বলা হয় মহাপরিনির্মাণ। এবং এটাকে সিম্বলাইজ করা হয় স্তূপ দিয়ে বা স্তূপা দিয়ে। অষ্টাঙ্গিক মার্গ তো আমরা জানি যে 8টা উপদেশ দিয়েছিলেন, সে 8টা উপদেশ মেনে চলার কথা বলেছিলেন, এবং সে 8টা উপদেশ মেনে চললে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে মোহ, সেগুলোকে ত্যাগ করতে পারবো, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। পঞ্চম মহাব্রত, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে কানেক্টেড নয়, এটা কিন্তু জৈন ধর্মের সঙ্গে কানেক্টেড। এখানে বৌদ্ধ ধর্মের আরো যে দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট, একটা হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা, যেটাকে বলা হয় মহাবীর নিষ্ক্রমণ। মহাবীর নিষ্ক্রমণকে সিম্বলাইজ করা হয় ঘোড়া দিয়ে বা হর্স দিয়ে। এবং গৌতম বুদ্ধের যে বোধি লাভ, যে এনলাইটমেন্ট, সেটাকে সিম্বলাইজ করা হয় বোধি ট্রি দিয়ে বা
বোধি গাছ দিয়ে, যেটা হচ্ছে বোধি লাভ করাটা। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন আজকে 50। মগধের তৃতীয় রাজধানী কোথায় ছিল? মগধের তৃতীয় রাজধানী হচ্ছে বৈশালী। বৈশালী হচ্ছে মগধের তৃতীয় রাজধানী। যখন মৌর্য বংশ শেষ হচ্ছে এবং পুষ্যমিত্র শুঙ্গ যখন শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছেন, তখন তিনি ক্যাপিটাল শিফট করেন পাটলিপুত্র থেকে বৈশালীতে। এই ছিল আজকের 50 কোয়েশ্চেন। ক্লাস কেমন লাগলো তোমাদের তোমরা জানিও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল।